This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লির বুকে রাজধানীর বুকে ভয়ঙ্কর বিস্ফোরণ বন্ধ লালকেল্লা গতকালের এই ঘটনার পর 13ই নভেম্বর পর্যন্ত দর্শকদের জন্য বন্ধ লালকেল্লা ঘিরে রেখেছে পুলিশ প্রচুর পুলিশ মোতায়েন করা হচ্ছে এবং এই ঘটনার মূল চক্রীকে এই মুহূর্তে এই প্রশ্নটাই সবথেকে বড় করে সামনে আসছে। শান্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। শান্ত, আজকের সকালের এই মুহূর্তের ছবিটা কি? একদমই, তোমাকে আমি আজকে সকালের ছবিটা একবার আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে ইতিমধ্যেই এই যে ঘটনাস্থল তাকে সেখানে কিন্তু এনএসজি যেমন এনএসজি কর্তারা যেরকম রয়েছেন তেমনই সিআইএসএফের তরফে কিছুক্ষণ আগে শীর্ষ কর্তারা এসেছেন, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও একটা টিম এসেছিল। তারা এখানকার যে দিল্লি পুলিশের যে স্পেশাল সেল সেখানকার আধিকারিকদের সঙ্গে এখানে এসে কথা বলেছেন। নমুনা সংগ্রহের কাজ আমরা সকাল পর্যন্ত করতে দেখেছি যারা ফরেন্সিক বিশেষজ্ঞরা রয়েছেন। এবং আমি লালকেল্লাটা একবার দেখাতে বলবো যে লালকেল্লার ঠিক অদূরেই ঘটনাস্থল, যে কারণে লালকেল্লা এবং সেখানে আসে যারা পর্যটক তাদের নিরাপত্তার খাতিরে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু লালকেল্লা নয়, আশপাশে যে কটি পর্যটনের স্থান রয়েছে এবং দোকানপাট সবই প্রায় বন্ধ এই দিল্লির এই গুরুত্বপূর্ণ এলাকা। দেখো, যে এলাকায় এই ঘটনা ঘটেছে সেই এলাকা শুধু নয়, যারা মূলত এই টেরর মডিউলের কাজ করেছে, যাদের নাম একের পর এক উঠে আসছে এবং যাদেরকে সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে, তারা কিন্তু গোটা দিল্লির সেই ভিড় এলাকাগুলোকে টার্গেট করেছিল। আর যে কারণে সুনহেরি মসজিদ, কাশ্মীরি গেট সহ একাধিক এলাকা তারা ভিজিট করেছিল। তবে কিছুক্ষণ আগে কথা তুমি বললে না, এবং এখনো পর্যন্ত যাদের নাম সামনে আসছে তারা কিন্তু একেবারে আমরা জঙ্গি, তথাকথিত জঙ্গি বলতে যেরকম বুঝি তেমনটা তো নয়। হোয়াইট কলার ডক্টরস, এক একজন ডাক্তার, তাদের নামগুলো সামনে আসছে। তদন্তকারীরা তদন্ত করে এখনো পর্যন্ত কি কি তথ্য পাচ্ছে শান্ত? দেখো, তদন্তকারীরা ইতিমধ্যে কিন্তু একাধিক তথ্য হাতে পেয়েছে। প্রথম যেটা তোমায় গুরুত্বপূর্ণ হিসেবে বলি, যে ঘটনার সময় এই যে যারা ইতিমধ্যে ডক্টর পেশায় কিন্তু তারা এই টেরর মডুলের সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেপ্তার হয়েছে তাদের, এবং সেই সময় অর্থাৎ ঘটনার সময় যার নাম উঠে আসছে ডাক্তার ওমর, যাকে সিটিপুরে দেখা যাচ্ছে, তার ফোন নাম্বার এবং তার যাবতীয় ডেটা ডাম্প করেছে তদন্তকারীরা। অর্থাৎ সেই সব ডেটার মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে যে এই নেটওয়ার্কে, এই টেরর নেটওয়ার্কে কারা কারা জড়িয়ে, এবং সেই সময় অর্থাৎ ঘটনার সময় ঠিক এই স্পটে কারা কারা কতক্ষণ কথা বলেছে, কতক্ষণ এই টেরর যারা যারা যুক্ত নিজেদের মধ্যে কথা বলেছে, এবং যে ডাক্তার ওমরের নাম উঠে আসছে তার সঙ্গে কতটা তার যুক্ত ছিল এবং কোন কোন নম্বর যুক্ত ছিল, এইটা মূলত কিন্তু খতিয়ে দেখছে। আরও একটি বিষয়, ডক্টর আদিল হোক, শাহিন হোক, বা যারা যারা মূলত গ্রেপ্তার হয়েছে তারা এই দিল্লিতে আদৌ কতদিন ছিল, তারা কোন হোটেলে ছিল, বা তারা আদৌ দিল্লিতে এসেছিল কিনা, কতদিন তারা থেকেছে, যেহেতু ফরিদাবাদ থেকে আরডিএক্স উদ্ধার হয়েছে, দিল্লি থেকে যাতায়াত ছিল কিনা, এই তথ্যগুলো কিন্তু তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন। সিসিটিভি ফুটেজ এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্র তদন্তকারীদের কাছে। দেখো, বদরপুর সীমান্ত হয়ে গাড়ি ঢুকেছে। আমি তোমাকে থামাচ্ছি, তুমি ডাক্তার ওমরের কথা বলছিলে এবং এই মুহূর্তে জয়েশ পান্ডা, এই উমার, তার সম্পর্কে যেটা তথ্য পাচ্ছি আমরা এই মুহূর্তে দিল্লি বিস্ফোরণের সন্দেহভাজন এই উমার, তার মা এবং ভাইকে আটক করা হয়েছে। দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ জম্মু পুলিশের। দক্ষিণ কাশ্মীরের বাসিন্দা ডাক্তার উমার, তার স্থানীয় যোগাযোগ নিয়ে পরিবারের সদস্যদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সম্ভাব্য সহযোগীদের খুঁজে বের করারও চেষ্টা করছেন তদন্তকারীরা। এই মুহূর্তের খবর আরও একবার আপনাদেরকে জানাই, জয়েশ পান্ডা, সেই উমারের ভাই এবং মাকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করছে জম্মু পুলিশ। শান্ত, তোমাকে থামিয়েছিলাম। একদমই, দেখো, ডাক্তার উমর যে অন্যতম মাথা তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে, কিন্তু অন্যতম মাথা হলো মূল মাথা নয়। মূল মাথার খোঁজে কিন্তু এখনও খোঁজ শুরু করছেন তদন্তকারীরা। কারণ এই যে চারজন ডাক্তার ধরা পড়েছে, তদন্তকারীরা নিশ্চিত হয়েছেন এদের মাথার উপরে রয়েছেন আরও একজন, যে কিন্তু এখনও দিল্লি বা সংলগ্ন অংশে লুকিয়ে রয়েছেন। আর যে কারণেই এদের মোবাইল নম্বর এবং তাদের যে কথোপকথন এবং যাবতীয় ডাটাকে ডাম্প করেছে তদন্তকারীরা। একই সঙ্গে
সঙ্গে তোমাকে বলে রাখি, তদন্তকারীদের কাছে কিন্তু আরও কয়েকটা বেশ কিছু ফুটেজ এসেছে, যে ফুটেজে দেখা যাচ্ছে যে গাড়িটি মূলত বিস্ফোরণের অন্যতম কেন্দ্রবিন্দু অর্থাৎ বিস্ফোরণ ঘটিয়েছে এবং এলাকায় নাশকতা চালিয়েছে, সেই গাড়িটি কিন্তু শহরের বিভিন্ন অংশ ঘুরে বেরিয়েছে, বিশেষ করে সুনেরি মসজিদ, কাশ্মীরি গেট বা জনবহুল এলাকা, সেই সব এলাকা দীর্ঘক্ষণ থেকেছে। দেখো ভিড় এলাকা। এই মুহূর্তে স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ব্যানার্জি, গুড মর্নিং। মিস্টার ব্যানার্জি, এখনো পর্যন্ত যা যা আমরা তথ্য পাচ্ছি তাতে আমি ছোট ছোট করে আপনার কাছে আসি। এক নম্বর হচ্ছে এই যে গাড়িটা এতটা বিস্ফোরক নিয়ে যাচ্ছিল, আপনার কি মনে হয় যে এটা তড়িঘড়ি ওখান থেকে বিস্ফোরক সরানোর কাজ হচ্ছিল? কারণ আমরা কালকে দেখেছিলাম যে 3 জঙ্গি ধরা পড়া, ফরিদাবাদে একজন ডাক্তারের বাড়ি থেকে এত বিস্ফোরক উদ্ধার হওয়া, এটা কি তারই একটা সিকোয়েন্স, নাকি এটা প্ল্যানিং ছিল যে কিছু ধরা পড়ে যাচ্ছি যেহেতু সেই জন্য একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলি? আপনার কি মনে হয়? দেখুন, তড়িঘড়ি যে ঘটনাটা ঘটানো হয় সেটার পিছনেও একটা প্ল্যান থাকে বটে, বাট সেটা খুব একটা স্বল্প প্ল্যান, ছোট প্ল্যান। এবং আমার যে প্যাটার্নটা দেখে মনে হচ্ছে, যে কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির একটা প্যাটার্ন থাকে, প্যাটার্নটা দেখে মনে হচ্ছে এটা ভীষণই তড়িঘড়ি করা, কারণ এক জায়গায় অ্যাটাক হয়ে গেছে, কোনো একটা ডিস্ট্রিবিউশন চ্যানেল বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক থেকে ছোট ছোট পয়েন্টারে ভাগ করা হয়েছিল কোয়ান্টিটি, এবং তারই মধ্যে একটা পয়েন্টারকে দিয়ে এই এক্সিকিউশনটা করানো হলো। যদি খুব ভুল বেরোয় তাহলে আমার থেকে খুশি আর কেউ হবে না, তবে আমার মনে হচ্ছে এই লোকেশনটার 100 কিলোমিটার কি 50 কিলোমিটার রেডিয়াসটা খুব ইম্পর্টেন্ট, যেটার মধ্যে কিন্তু স্টোরেজ লোকেশন, মাল্টিপল স্টোরেজ লোকেশন থাকতে পারে, মাল্টিপল কেরিয়ার এখনো লাইভ অবস্থানে থাকতে পারে, যারা ইকুয়াল কোয়ান্টিটি হয়তো ক্যারি করেছে কিন্তু এক্সিকিউশন করতে পারেনি। আমি একটু থামাচ্ছি, আমাকে মাফ করবেন। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট দর্শকদের দিয়ে রাখি যে এই যে দিল্লিতে আত্মঘাতী জঙ্গি হামলা এবং এর পেছনে কে বা কিভাবে এগোনো হবে রণকৌশল ঠিক করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু হয়েছে। বৈঠকে দিল্লি পুলিশ কমিশনার, এনআইএ ডিরেক্টর, আইবি ডিরেক্টর রয়েছেন। ভার্চুয়ালি এই বৈঠকে রয়েছেন জম্মু কাশ্মীরের ডিজিপি। উচ্চ পর্যায়ের এই বৈঠক ইতিমধ্যেই শুরু হয়েছে। মিস্টার ব্যানার্জি, আপনাকে থামিয়েছিলাম, প্লিজ বলুন। সরি, এখানে একটা এমএফএ ম্যাপিং বলে একটা ব্যাপার হয়, সেখানে মোটিভেশনাল ম্যাপিং, ফ্যাকচুয়াল ম্যাপিং এবং অ্যাক্টিভিটি ম্যাপিং, এটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। মোটিভেশন ম্যাপিং মানে কি কারণে এরা এটার মধ্যে অ্যাক্টিভেটেড হলো। দেখুন, সব সময় এটা ধরে নেওয়ার কোনো কারণ নেই যে এরাই টেরর মডিউল। হতেও পারে সেখানে একটা ব্ল্যাকমেলের অ্যাঙ্গেল থাকে, আবার সেখানে একটা পয়সা দিয়ে গ্রিডের অ্যাঙ্গেল থাকে, আবার সেখানে একটা রিলিজিয়াস মোটিভেশনের অ্যাঙ্গেল থাকে। এই পয়েন্টারটা ধরাটা খুব প্রয়োজনীয় গোয়েন্দাদের কাছে। দ্বিতীয় জিনিস হচ্ছে ফ্যাকচুয়াল ম্যাপিং। যখন ব্লাস্টটা হয়েছে সেই গাড়ি থেকে বহু রকমের ডকুমেন্ট পাওয়া গেছে, নিশ্চয়ই সেই ডকুমেন্ট গুলো কোথায় কোথায় নিয়ে যাচ্ছে, সেখানে কোনো ম্যাপ আছে কিনা, সেখানে কোনো স্টোরেজ লোকেশনের হদিশ পাওয়া যাচ্ছে কিনা। এবং থার্ড, খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো অ্যাক্টিভিটি ম্যাপিং। যে ঘটনাটা ঘটিয়েছে, অর্থাৎ এখন তর্কের খাতিরে ধরে নিচ্ছি যাকে উমার যে ট্রিগার, সেই ট্রিগারের গত 48 ঘন্টা কি আরো বেশি 72 ঘন্টায় তার কি অ্যাক্টিভিটি ছিল, তার মোবাইল কোন লোকেশনে গেছে। দেখুন, অ্যাক্টিভিটি ছিল কেন বলবো, এরকমও তো হতে পারে আপনি যেটা বলছেন যে ছোট ভাবে বিভিন্ন জায়গায়, তার মানে আরো এরকম ধরনের ঘটনা তো ঘটতেই পারে। আমি আসবো আপনার কাছে। আরো তথ্য পাচ্ছি আমরা, দিল্লি বিস্ফোরণের আজও ফরিদাবাদে তল্লাশি চলছে এবং ফরিদাবাদে ডেরা সন্দেহভাজন ডাক্তার মোজাম্মেলের দুটি বাড়ি থেকে প্রচুর উদ্ধার হয়েছে বিস্ফোরক। ফরিদাবাদে ধোজ এবং ফতেপুর নাগায় মোজাম্মেলের দুটি বাড়ি, আর এই দুটি বাড়ি থেকে একাধিক অনেকটা বিস্ফোরক, প্রচুর বিস্ফোরক উদ্ধার হয়েছে 4 কিলোমিটার দূরে 2 গ্রামে। আজও তল্লাশি চলছে। মোজাম্মেলের বাড়ি থেকেই গতকাল উদ্ধার হয় 2900 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট এবং মোজাম্মেলের আরও একটা বাড়িতেও তল্লাশি চলছে, অর্থাৎ আজও ফরিদাবাদে তল্লাশি জারি রয়েছে। এদিকে দিল্লিতে বিস্ফোরণ, ধৃত মহিলা চিকিৎসক, আরো একজন চিকিৎসকের নাম আসছে, চিকিৎসক শাহিন, মহিলা চিকিৎসক। ফরিদাবাদে ধৃত মহিলা চিকিৎসককে নিয়ে বড় তথ্য। জৈশের সদস্য ধৃত এই মহিলা চিকিৎসক শাহিন। ভারতে জৈশের মহিলা উইং এর প্রধান এই শাহিন। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি। শান্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। শান্ত, উমারের নাম আসছিল, সেও জয়েশ প্রধান। এখন এই মহিলা ডাক্তার, তিনিও জয়েশের মহিলা উইং এর প্রধান, এই শাহিন। আর কি তথ্য পাচ্ছি আমরা? এত ভয়ঙ্কর।
একদমই দেখো, অপারেশন সিঁদুরের পর কিন্তু যে জৈশ মোহাম্মদের অন্যতম মাথা মাসুদ হাজার তিনি কিন্তু বলেছিলেন যে তার দলে মহিলা সংগঠন তৈরি করা হচ্ছে এবং ইতিমধ্যে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। তারই অন্যতম ও পার্টনার বলবো না, অন্যতম সদস্য হচ্ছে এই ডাক্তার শাহিন। অর্থাৎ সে কিন্তু এখানে নিজের মতো করে নেটওয়ার্ক তৈরি করছিল। মুজাম্মিল তিনিও নিজের নেটওয়ার্ক তৈরি করছিল। শাহিন এবং মুজাম্মিলের মধ্যে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ লিঙ্ক ছিল যে আরও একজন রয়েছে, তার খোঁজে ইতিমধ্যে তদন্তকারী শুরু করেছে। এই যে লিঙ্কটা, সেই লিঙ্কই কিন্তু ফরিদাবাদ, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং জম্মু কাশ্মীর এই যে টেরিটরিটা আছে এই টেরিটরিতে কাজ করছিল। শাহিনের নাম যেহেতু আসছে, শাহিন কিন্তু এখানে মূলত নেটওয়ার্ক তৈরির কাজ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কে কোথায় কিভাবে অস্ত্র যাবে, কার কাছে অস্ত্র থাকবে, কোন জায়গায় থেকে কে কাজ করবে, এই কাজটা মূলত শাহিন দেখতো। আর মুজাম্মিল সম্পর্কে যেটা তদন্তকারীরা সূত্রে জানা যাচ্ছে, মুজাম্মিলের দায়িত্ব ছিল অস্ত্রকে কোথায় পৌঁছে দিতে হবে, কিভাবে পৌঁছে দিতে হবে, তার সোর্স কী হবে, তার নেটওয়ার্ক কী হবে, সেই দায়িত্ব সামলানো। অর্থাৎ মুজাম্মিল এবং শাহিনের এই যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণে হরিয়ানা পুলিশ এবং সেন্ট্রাল আমাদের কেন্দ্রীয় সরকারের যে তদন্তকারী রয়েছে তাদের অন্যতম সাকসেস কিন্তু এই দুজনকে গ্রেপ্তার করা। দেখো যে পরিমাণ আমি আসবো এই মুহূর্তে। মিস্টার ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। মিস্টার ব্যানার্জি, শান্ত যে কথাগুলো বলছিল, এই যে ডক্টর শাহিন, ডক্টর মুজাম্মিল, ডক্টর উমার, বুঝতে পারছেন কি ভয়ঙ্কর একটা নেটওয়ার্ক, এবং এরাই সব থেকে বেশি এই কার কাছে অস্ত্র থাকবে, কিভাবে নেটওয়ার্ক কাজ করবে, কার কাছে যাবে, গোটাটা এরাই প্ল্যান করছিল। কি বলবেন আপনি এই প্ল্যানগুলো দেখে? ম্যাডাম, প্রথমেই আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট করব, সিভিল মাইন্ডসেট থেকে বেরিয়ে ভাবতে হবে। আমি জানি আমরা সবাই ইমোশনাল কোথাও একটা গিয়ে, সেখান থেকে বেরিয়ে এসে ভাবতে হবে এরা ডক্টর যেটা আপনি বলছেন, এই ডক্টর হচ্ছে এদের কাছে একটা আউটার কভার। পেছনে এরা ট্রেন্ড টেররিস্ট টু কিল পিপল। এবার পয়েন্টটা হচ্ছে এদের কাজ হচ্ছে পেশাগতভাবে মানুষ খুন করা এবং ম্যাক্সিমাম ড্যামেজ তৈরি করা। এই যে শাহিন যে কাজটা করতো সেটাকে হচ্ছে লজিস্টিক্স নেটওয়ার্কিং, যে কাজটা মুজাম্মিল করতো সেটা হচ্ছে নেটওয়ার্কটাকে ম্যাপ করা উইথ দ্য লজিস্টিক্স। দ্বিতীয় জিনিসটা হচ্ছে মুজাম্মিল স্টোরেজ লোকেশন তৈরি করতো, এসএল প্রিপেয়ারার বলে। এরা স্টোরেজ লোকেশন প্রিপেয়ার করে বিভিন্ন জায়গা থেকে, যেখানে পাওয়া যাচ্ছে দেখুন মুজাম্মিলের বাড়ির ঠিকানা, মুজাম্মিলের অফিসের ঠিকানা। কেন? সে স্টোরেজ লোকেশন তৈরি করতো। এটা একটা ইন্ডাস্ট্রি অফ টেররিজম যেটা ফরিদাবাদকে একটা হাব হিসাবে তৈরি করে গোটাটায় ডেভেলপ করেছে। ফরিদাবাদে ইমিডিয়েটলি যদি আরো আরো কিরুনি তল্লাশি বাড়ানো যায়, হয়তো আরো এরকম অনেক মুজাম্মিল বেরোবে, অনেক বাড়ি বেরোবে, অনেক জায়গা বেরোবে যেখানে এই স্টোরেজ লোকেশন গুলো আছে। স্টোরেজ লোকেশন, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আর সাপ্লাই চেন, এই তিনটে জিনিসকে যত তাড়াতাড়ি গোয়েন্দারা আইডেন্টিফাই করবে এবং নালিফাই করবে, ততই ভারতবর্ষের জন্য একটা সুখবর। যত ডিলে হবে তত কিন্তু জিনিসটা আরো ছড়িয়ে যাবে, আরো ছোট ছোট মডিউলে ভাঙবে এবং আরো ঘটনার সম্মুখীন হতে হলেও হতে পারে। অপারেশন সিঁদুরের পর আমরা ভেবেছিলাম যে এই যে মাসুদ আজাদ বা এদের জয়েশের অতগুলো ঘাঁটি বা আমরা জঙ্গি ঘাঁটি যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে কোমর ভেঙে গেছে, কিন্তু না, মানে অদ্ভুত পাকিস্তান না, মানে কুকুরের দেশ, এদের কোনো দিন লেজ সোজা হবে না। অদ্ভুত না, মানে এক্ষেত্রেও এ ধরনের ঘটনাগুলো তারা ঘটিয়েই চলেছে। পাকিস্তানের কাছে টেররিজম হচ্ছে একটা রেভিনিউ পয়েন্টার, তাদের দেশের ইনকামের জায়গা, রোজগারের জায়গা। তারা এটাকে কৃষির মতো ব্যবহার করে, ডিসেন্ট্রালাইজ করেছে ইউনিভার্সিটি অফ টেররিজমটাকে। মুরিদকে আপনারা উড়িয়ে দিয়েছেন, মুরিদকে তলায় ছোট 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 টেরর হাউস বানিয়েছে। এই টেরর হাউস গুলোর কাজ হচ্ছে ছোট 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 মোটিভেশনাল মডিউল বানানো, যেই মডিউল গুলোকে সোশ্যালি পেনিট্রেট করানো হচ্ছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সমাজের খুব ভালো কবি, নাট্যকার, গায়ক, যাই হোক না কেন, তাকে ইন্টারভিউ করানো হয়েছে। এবং এই মহিলাদেরকে, যাদের অ্যাক্সেস খুব ইজি ইন সোসাইটি, যাদের অ্যাক্সেস খুব ইজি ইন পাবলিক প্লেসেস, তাদেরকে ট্রেন করে ইনজেক্ট করানো হয়েছে, যাতে করে আমরা ভারতীয়দের যে একটা হোলসাম অ্যাকসেপ্টেন্সের যে মাইন্ডসেট আছে সেইটাকে ব্যবহার করা যেতে পারে। এবং সেইটাকে ব্যবহার করেই এই এক্সপ্লোসিভস গুলোকে দেশে ঢোকানো হয়েছে। এবং আমাদের কিছু অসাধু ভারতীয় অবশ্যই আছে যুক্ত, যারা এদেরকে হেল্প করেছে এই আর্মস এবং অ্যামিউনিশন গুলোকে ভারতবর্ষে ঢোকাতে।